একাত্তর সংযোগে সকলকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাবনাম আজিম। আজকে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে আমরা একাত্তর সংযোগকে সাজাতে চেয়েছি বঙ্গবন্ধুর দর্শন এবং আজকের বাংলাদেশ বিষয়টি নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ জামির, সাবেক রাষ্ট্রদূত, কূটনৈতিক। প্রথমেই যে জায়গাতে চলে যেতে চাই যে আজকে 15ই আগস্টের পর আজকে আমরা 16ই আগস্ট বসেছি এবং 41 বছর পার হয়ে গেছে। আজকে বাংলাদেশ একটি অবস্থানে এসেছে আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্বের সাথে সম্পর্কের জায়গায় দেখি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা একটি অবস্থানে আমাদেরকে নিয়ে গেছেন। তো যদি আমরা আজ থেকে বহু বছর পূর্বে ফিরে যাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু তার যাত্রা শুরু করেছিলেন এবং আন্তর্জাতিক মহলে উনি দেশকে তুলে ধরার একটি প্রয়াস নিয়েছিলেন, এবং পাশাপাশি উনি একই সাথে বলেছিলেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। সেই স্বপ্নও তার ছিলেন। আপনি যদি প্রথমে একটু বলেন যে তার পররাষ্ট্রনীতিটি আসলে কেমন ছিল, বা উনি আসলে কিভাবে স্বপ্নটি দেখেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে দেশকে তুলে ধরার ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। গতকাল এবং আজকে আমরা সবাই যারা বাঙালি, আমরা আমাদের আবেগের কেন্দ্রবিন্দু হিসেবে বঙ্গবন্ধু স্মরণ করছি। শোক ও শ্রদ্ধার স্বরে ওনাকে স্মরণ করছি, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে উনি কিন্তু আমাদের অন্তরে বেঁচে আছেন, এবং এই অন্তরে বেঁচে থাকার কারণটা শুধু যে ৭৫-এর 15ই আগস্ট তা নয়, উনি তার আগের থেকে, তার যে 3 দশক আগের থেকে দেশের জন্যে, দশের জন্যে যা করে গেছেন, সে কারণেই তাকে স্মরণ করা হচ্ছে। তাকে অনেক চেষ্টা করে যারা তাকে খুন করেছিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল পরবর্তীতে, তারা আমাদের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারেনি। আমি আজকে বিশেষত আপনার কাছে ধন্যবাদ দিচ্ছি, কারণ এই যে অনেকে অনেক কিছু বলে, কিন্তু একটা জিনিস তারা ঠিক বোঝে না, সেটা হচ্ছে আমরা যখন স্মরণ করি বঙ্গবন্ধুকে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল যে উনি কীভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের সেখানে সুষ্ঠুভাবে পুনর্গঠন করার প্রক্রিয়াটাকে কী করে উনি শুরু করলেন, এবং এই ঐতিহাসিক ভূমিকা পালন করার সময় তিনি কি করে দুটো গুরুত্বপূর্ণ দিক, একটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, দুটোই উনি এগিয়ে নিয়ে যান। এবং ওনার হৃদয়ে যে কতটুকু দেশ এবং দশ তার নিজের পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা আজকে আমি শুনছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য রাখছিলেন বিকেলে, তিনি খুব একটা ব্যথার সঙ্গে সেটা বললেন, কিন্তু there was also pride in the way she mentioned it। সেটা হচ্ছে যে যখন উনি ফিরলেন ঢাকায় 10 তারিখে জানুয়ারি মাসে, আমার সাথে ওনার অনেকবার দেখা হয়েছে, তার আগে 8 তারিখে জানুয়ারিতে যখন লন্ডনে এসে পৌঁছলেন, তখন ক্ল্যারিজ হোটেলে আমি এবং কয়েকজন ওনাকে রিসিভ করেছিলাম। 10 তারিখ উনি যখন আসলেন এয়ারপোর্ট থেকে, উনি নিজের পরিবারের যারা ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাসায় 32 নম্বরে, তাদের কাছে না এসে উনি সরাসরি চলে গেলেন রমনা পার্ক সরোয়ার্দী উদ্যানে। সেখানে উনি ভাষণ দিলেন। ভাষণ শেষ করে পরবর্তীতে উনি বাড়িতে আসলেন। এই যে জনগণ প্রথম সারিতে এবং সব কিছু তার পরে, এই জিনিসটাকে কিন্তু উনি ব্যবহার করেছেন পরবর্তীতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আপনার অনেকেই বলে যে তিনি স্বাধীন দেশে এসে কি করবেন সেটা তো সুপরিচিত ছিল, সবাই জানতো। কিন্তু আমি পালাম বন্দরে, যেটা দিল্লিতে উনি আসার পথে লন্ডন থেকে থামলেন যখন, তিনি তখন সেখানে বললেন 10ই জানুয়ারিতে, খুব ইন্টারেস্টিং, সেটা বলছেন উনি, তিনি স্বাধীন দেশে ফিরছেন হৃদয়ে কারো প্রতি কোনো ঘৃণা নিয়ে নয়, বরং তিনি ফিরছেন পরম সন্তুষ্টি নিয়ে যে অবশেষে মিথ্যার বিপরীতে সত্য, উন্মুক্ততার বিপরীতে সুবিবেচনা, কাপুরুষতার বিপরীতে সাহস, অন্যায়ের বিপরীতে ন্যায়
এবং মন্দের বিপরীতে ভালোর জয় হয়েছে। এর মাধ্যমে ওই যে ওনার যে বক্তব্য রাখার ওনার যে ধরন ছিল, যেহেতু খুব কাছ থেকে ওনাকে দেখেছি, একসঙ্গে কাজ করেছি ওনার ছায়ার তলে, আমরা দেখেছি কি করে উনি একটা অত্যন্ত সুন্দরভাবে আস্তে আস্তে যেটা বলার কথা ভাষায়, বাংলা ভাষা ব্যবহার করে, সেটা কাব্যিকভাবে নয়, ইটস নট একাডেমিক, ভেরি রিয়েলিস্টিকভাবে, অনেক সময় শুদ্ধ বাংলাও নয়, আসল বাংলা যেটা মানুষে বুঝতে পারবে চারিপাশের লোক, সেই বাংলা ব্যবহার করে উনি ইয়ে করেন। তারপরে উনি বলছেন যেটা সাবরমতী উদ্যানে গিয়ে তিনি কি বললেন সেটা বললেন, তিনি বললেন কাউকে মানা করলেন সবাইকে অবাঙালিদের ওপর হাত না তুলতে সতর্ক করলেন। কেন? উনি দেখাচ্ছেন তার মাধ্যমে সহনশীলতা, যে তোমরা রিভেঞ্জ নেবে না। জি। তারপরে বলতে একই সঙ্গে পাকিস্তানে আটকা পড়া 4 লাখ বাঙালির নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাধারণ পাকিস্তানিদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই, এটা যেরকম উনি বললেন, এটা যেমন নিশ্চিত করলেন, একইভাবে পরিষ্কার বললেন যে অন্যায়ভাবে বাঙালিদের যারা হত্যা করেছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তো এই যে বিচারিক প্রক্রিয়া শুরু করার যে দায়বদ্ধতা উনি বুঝে উনি প্রতিজ্ঞা করে সবার সামনে বললেন, তুলে ধরলেন, এটা কিন্তু উনি পরবর্তীতে এটা পালন করলেন এবং এইটা পালন করলেন এবং এর মাধ্যমে যে নিজের প্রতি বিশ্বাস, যে আমাদের যেটা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দুটোই আ দিয়ে শব্দটা, একটা হচ্ছে আশ্বাস, আস্থা, আরেকটা হচ্ছে অনাস্থা এবং আত্মহীনতা। এই ওনার মধ্যে ছিল তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তুমি দেশ স্বাধীন করেছো, তুমি বিজয়ী এবং তুমি যদি পারবে নিশ্চয়ই পারবে। যে কারণে উনি বিশ্বাস করতেন যে আমাকে কোনো একটা বিশেষ এলাকায় থাকতে হবে না, আমার অত গার্ডটার দরকার নেই, আমি থাকবো, আমি ধানমন্ডিতে সারা জীবন থেকে এসেছি। জনমানুষের মাঝে মিশে যাওয়ার একটি স্পৃহা বা একটি প্রয়াস সবসময় তার মধ্যে কাজ করেছে। উনি কিন্তু আসলে সবসময় যে বিষয়টি আপনিও বলছিলেন যে উনি প্রথমেই চলে গেলেন হচ্ছে কি জনমানুষের কাছে, পরিবারের আগেও। এখান থেকে কেউ খুব আক্ষেপ করে দুঃখ ভরা ভাবে ভালোবাসার জায়গা থেকেই বলতে চান যে বঙ্গবন্ধুর যে সরলতা, মানুষের প্রতি বিশ্বাস, সেই বিষয়টির কারণেই হয়তোবা 15ই আগস্টের ঘটনা, উনি এত বেশি ভালোবাসতেন মানুষকে এবং এত বেশি বিশ্বাস করতেন, যার কি বলা যায়, মানে তার একটি মানে মিসইউজ করা হয়েছে তার পুরো বিশ্বাসটাকে। আপনি যে অনাস্থার কথাটা বলছিলেন, যে আপনি কিভাবে দেখবেন যে, এবং বারবার আজকের দিনে 41 বছর পরে এসে কিন্তু এই প্রশ্ন উঠে যাচ্ছে, কিছু দলিল দস্তাবেজেও মাধ্যমেও জানা যাচ্ছে যে হয়তোবা সেই সময় বিদেশি কোনো শক্তিরও এর মধ্যে ইন্ধন ছিল। এই বিষয়টিকে আপনি দেখেন, আমি আপনাকে বলি যে 1971 সালে যেটা দলিলে প্রকাশ এবং লিপশুল যেটা লিখেছে, আমার কাছে কপিটা আছে ওইটার লেখাটা, সে পরিষ্কার বলছে যে আমেরিকা চায়নি যে তাদের যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে চায়নার সঙ্গে, যেটা তারা চেষ্টা করছে এবং পাকিস্তানের মাধ্যমে হচ্ছে, তারা চেয়েছিল যে এমন করে হোক পাকিস্তান যদি একসঙ্গে রাখা যায় তাহলে চায়নার সঙ্গে আমরা মিলেমিশে আমেরিকার যত কিছু করার তারা করতে পারবে। এবং তারা খুবই অখুশি ছিল যে ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক সৃষ্টি করেছে। সেই জন্যে আপনি জানেন যে কলকাতায় যখন মুজিবনগর সরকার তাদের দায়িত্ব পালন করছে, তখন খন্দকার মুশতাককে তারা ব্যবহার করে এবং কলকাতায় খন্দকার মুশতাকের সঙ্গে সিআইএর যারা ছিল তারা আলাদা, আর্চার পি ব্লাড তার বইতে সেটা লিখেছে, যে পরবর্তী যে আমেরিকান কনসুল জেনারেল ছিল বাংলাদেশে। এখন এটাও পরিষ্কার যে 1971 সালের আমরা যখন বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর, আমেরিকা বিশেষ করে হেনরি কিসিঞ্জার সেটা কোনো মতেই মেনে নিতে পারেনি এবং শুরুতে আপনারা জানেন যে স্বীকৃতি তারা দেয়নি। এবং আমার এখনো মনে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন একদিন সোভিয়েত ইউনিয়নের যে কনসুল জেনারেল ছিল তাকে তারা অ্যাপয়েন্ট করেছিল অ্যাজ অ্যাম্বাসেডার, পোপভ। তো পোপভ তখন একদিন এসে, সামাদাজাদ সাহেব তখন পররাষ্ট্রমন্ত্রী, আমাদের 3 জনের সামনে উনি বললেন, আমি তখন পরিচালক, ডাইরেক্টর ফরেন মিনিস্ট্রি, উনি বললেন যে এরকম যদি আমেরিকানদেরকে আপনারা
তাদের যিনি রিপ্রেজেন্টেটিভ কনসাল জেনারেল বলে আখ্যায়িত করছে তারা, সেইভাবে যদি আপনি তাকে শিখে, তাহলে সোভিয়েত ইউনিয়ন তাদের দূতাবাস বন্ধ করে তাদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে যাবে। আমেরিকাকে স্বীকৃতি দিতেই হবে। জি, তখন বঙ্গবন্ধু ডেকে তখন সেটার উনি ভূমিকা প্রোঅ্যাক্টিভলি বলা হলো আমেরিকানদেরকে, তোমরা স্বীকৃতি না দিলে তোমাদের বন্ধ হয়ে যাবে, এখান থেকে দূতাবাস উঠে যাবে। তখন আদমজি কোর্টে ওদের ওই কনসুলেট জেনারেলটা ছিল। জি, আমরা আলোচনাটা আরো এগিয়ে নিতে চাই এবং আমি আরো বিষয়টি অবশ্যই শুনতে চাই। বিরতির একটি সময় হয়ে গেছে। দর্শক, একটি বিরতি নিতেই হচ্ছে, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। নিচে ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম একাত্তর সংযোগে। আপনাদের সাথে আছি আমি শাবনাম আজিম এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহরিয়ার কবির, সিনিয়র সাংবাদিক, ভারপ্রাপ্ত মহাসভাপতি একাত্তরের ঘাতক দালাল নীলমুর জাতীয় কমিটি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, বঙ্গবন্ধুর দর্শন এবং আমাদের সাম্প্রতিক বাংলাদেশ বা আমাদের যে বাংলাদেশ এই মুহূর্তে আমরা পাচ্ছি এবং আমরা পেয়েছি, সেই জায়গা থেকে আপনাকে যেহেতু পেয়েছি, আমরা জানি আজকে একটি অনুষ্ঠানও ছিল বঙ্গবন্ধু দর্শনের উপর। যে প্রশ্নটি রাখতে চাই, আজকের যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদের পেছনে যদি আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতি একটি বিষয় ছিল এবং একদম সহজভাবে যদি বলি যে এই জামাতে ইসলাম যারা, সেখান থেকেই বিষয়টি ঘটেছে এবং যা বঙ্গবন্ধু নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, সেই ধারাবাহিকতায় আজকে যখন আমরা এই অবস্থানে চলে এসেছি, তখন বঙ্গবন্ধুর যে নীতিটি ছিল যে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র গড়ার ক্ষেত্রে, সেই বিষয়টিকে আমরা যদি আজকে ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? প্রথমে আমাদের বোঝা দরকার বঙ্গবন্ধু কেন ধর্মের নামে রাজনীতিটা নিষিদ্ধ করেছিলেন। আমরা ৭২-এর ৪ নভেম্বর গণপরিষদে তার যে ভাষণটা, আমি মনে করি ৭ই মার্চের ভাষণের পর বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ হচ্ছে সেইটে, যে একটা স্বাধীন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার নীতি কি হবে এবং কোন দিকে যাবে, রাষ্ট্রের দিক নির্দেশনা, একটি জাতির দিক নির্দেশনা, সেটাই ছিল ৭২-এর সংবিধান। এবং এই সংবিধানে আপনি দেখবেন এই 4 মূলনীতি ব্যাখ্যা করতে গিয়ে বঙ্গবন্ধু কিন্তু ধর্মনিরপেক্ষতার একটা নতুন সংজ্ঞা দিচ্ছেন, যেটা ইউরোপীয় সংজ্ঞা নয়। ইউরোপীয় তো ধর্মনিরপেক্ষতা বলতে অনেকটা ধর্মহীনতা বোঝায়, যে ফ্রান্সের যেটা যেমনভাবে বলতে পারবে লাইসিটে তারা যেটা বলছে, সেখানে ব্যক্তি জীবন ও ধর্ম চর্চার কোনো জায়গা থাকে না। কিন্তু বঙ্গবন্ধু তার প্রথম বাক্যটি ছিল ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সেকুলারিজমকে তিনি বাংলা করেছেন ধর্মনিরপেক্ষতা, ইহজাগতিকতা নয়। তো এখানে ধর্মকে তিনি একটা স্পেস দিয়ে তিনি বলেছিলেন প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, শুধু রাষ্ট্র এবং রাজনীতি ধর্ম থেকে পৃথক থাকবে। কেন? তিনি পাকিস্তানের ২৪ বছর ইতিহাস বয়ান করেছে যে এই ধর্মের নামে শোষণ, পীড়ন, নির্যাতন হয়েছে, ৭১-এ গণহত্যা হয়েছে, যাবতীয় মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে, এবং সেই জন্যই তিনি বলছেন এই ধর্মকে এই সন্ত্রাস থেকে, রাজনীতি থেকে মুক্ত রাখবার জন্য, ধর্মের পবিত্রতা রক্ষার জন্যে ধর্মের নামে রাজনীতিক বা কোনো সংগঠন থাকা চলবে না। তো এটা যে দূরদর্শিতা, বঙ্গবন্ধুর যে দর্শন, আমরা বলি যে বঙ্গবন্ধু যে ঠিক ওই রকম দার্শনিক ছিলেন তা তো না। তার দর্শন তার নিজের জীবনবোধ, তার অসমাপ্ত আত্মজীবনী পড়ুন, সেটাই তো তার দর্শন। গ্রাম থেকে উঠে এসছেন, সমাজ দেখেছেন, মানুষ দেখেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, সমস্যার মুখোমুখি হয়েছেন, সেটা সমাধান করেছেন। এর ভেতর দিয়ে যে উত্তরণটা ৭২-এর সংবিধানে এসে আমরা যে বঙ্গবন্ধুকে পাচ্ছি, সেইটা শুধু একটি জাতির দিক নির্দেশনা নয়, আমরা মনে করি বিশ্ব পরিসরে আপনি চিন্তা করুন, তখন একমাত্র সমাজতান্ত্রিক দেশগুলো ছাড়া আমেরিকা তো পৃথিবীর প্রথম ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন করেছে, প্রতিবেশী ভারত সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, তারা কিন্তু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেনি, বঙ্গবন্ধু করেছিলেন। এবং এই দূরদর্শিতা ছিল তার, ওই যে ২৪ বছরের শাসনকাল, সেটা তিনি দেখেছেন, সেই জন্যই তিনি বলেছিলেন যে এটা বন্ধ করতে হবে। কিন্তু এই বঙ্গবন্ধুর দর্শনকে হত্যা করবার জন্য, বঙ্গবন্ধুকে হত্যা মানে তো বঙ্গবন্ধু কায়িক বঙ্গবন্ধু, তার দর্শনকে হত্যা করবার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেটা করলেন, সংবিধান থেকে এগুলো মুছে ফেলেন। বাঙালিত্বের চেতনা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র সব মুছে ফেলা হলো, ধর্মের নামে রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা বাদ দেওয়া হলো,
ধর্মের নামে যত রাজনৈতিক দল, যুদ্ধাপরাধীদের দল, গণহত্যাকারীদের দল, জেনারেল জিয়াউর রহমান সেগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করলেন স্বাধীন বাংলাদেশে। যেটা আমি বলি যে জামাতে ইসলামী, সাবেক পূর্ব পাকিস্তানে জামাতে ইসলামের জন্ম দিয়েছিলেন মাওলানা আব্দুর রহিম, আর স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জামাতে ইসলামীকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন জেনারেল জিয়াউর রহমান। তো এই ৭৫-এর পর থেকে, বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে তার দর্শনের পাল্টা দর্শন যেটা, সেটা মৌলবাদী সাম্প্রদায়িক দর্শন, পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের দর্শন, যে দর্শনকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা কবর দিয়েছিল বাংলাদেশের মাটিতে, সেই প্রেতাত্মাকে তুলে আনা হলো। এবং সেই দর্শনকে হত্যা করার জন্য, আপনি যে বিষয়টি বলছেন যে দর্শনকে হত্যা করার জন্যই তো আসলে 15 আগস্ট তুলে আনা হলো এবং সুপ্রতিষ্ঠিত করা হলো। হ্যাঁ, কিন্তু তাদেরকে সব জায়গায় শুধু রিওয়ার্ডই দেওয়া হয়েছে, সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এবং আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ সময় এই বাংলাদেশ শাসিত হয়েছে সেই স্বাধীনতা বিরোধীদের দ্বারা। বঙ্গবন্ধু দর্শনকে যারা হত্যা করতে চেয়েছিল, এখনো যারা হত্যা করতে চায়, এখন জানে যে কি, যে কায়িকভাবে তাকে হত্যা করেছে, কিন্তু তার যে দর্শন, এটা তো ওই বঙ্গবন্ধুর 10ই জানুয়ারির যে ভাষণটা দিয়েছেন, প্রথম ভাষণ, এই 3 মূলনীতির কথা তখন বলেছেন, জাতীয়তাবাদ তখন পরে গ্রহণ করা হয়েছে। দিল্লিতে যে ভাষণটা দিচ্ছে, তিনি বলছেন এই দর্শনটা কেন, তিনি বলছেন বিশ্ব শান্তির জন্য এই দর্শন আমার। ভারত এই দর্শনে বিশ্বাস করে, আমরা এই দর্শনে বিশ্বাস করি, এই মিলটা ভারতের সঙ্গে আমাদের মিল, এটা হচ্ছে বিশ্ব শান্তির জন্যে। তিনি বিশ্ব শান্তির কথা চিন্তা করেছেন। আজকে দেখুন বিশ্বব্যাপী কিন্তু ধর্মের নামে উন্মাদনা চলছে, শুধু ইসলাম তা তো নয়, ভারতে হিন্দুর নামে দেখছি, অন্যান্য দেশে খ্রিস্টান, ইহুদিবাদ, এমনকি বুদ্ধ ধর্মের নামেও তো আমরা দেখছি, বার্মাতে কি হয়েছে, মুসলিম নিধন, আমরা এগুলো দেখছি। আজকে যদি সমস্ত দেশে ধর্মকে যদি ধর্মের জায়গায় রাখা হয়, রাজনীতিকে রাজনীতির জায়গায়, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, গডকে যদি রাজনীতিতে নামানো না হয়, তাহলে কিন্তু এই ধর্মের নামে এই হানাহানি সাম্প্রদায়িকতা তো থাকে না। এরা পৃথিবীকে, সভ্যতাকে নিয়ে যেতে চাইছে 600-700 বছর আগে, যখন ধর্মের আধিপত্য ছিল, গির্জার আধিপত্য ছিল, খেলাফত ছিল, অটোমান সাম্রাজ্য ছিল। আমরা তো সেখান থেকে বেরিয়ে এসেছি, পৃথিবীর সামনের দিকে এগুতে চাই। বঙ্গবন্ধুর দর্শন হচ্ছে, সেখানেই তো প্রশ্নটি জেগে যাচ্ছে যে আমরা জানি যে 41তম শাহাদাত বার্ষিকী আমরা পালন করলাম এবার, অথচ এই 41 বছরের মধ্যে মাত্র 14 বার আমরা জাতীয়ভাবে শোক পালন করতে পেরেছি। এই দেশের মাটিতে কিন্তু আমরা পারিনি, অথচ বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করে, লালন করে কিন্তু হাজারো মানুষ, এ দেশের লাখো কোটি মানুষ আছে বলেই কিন্তু আজ আমরা এই অবস্থানে। তো সেখান থেকে যদি বলি, যখন এই জঙ্গিবাদের উত্থান আবার হচ্ছে বা মাথার চারা দিয়ে উঠতে যাচ্ছে, তখন আসলে আমরা বঙ্গবন্ধুর যে দর্শনটি ছিল তাকে আমরা ধারণ করে, লালন করে, তাকে কি আমরা এগিয়ে নেওয়ার জন্য কোন রকম পদক্ষেপ নিতে পারি না? প্রথম পদক্ষেপটাই তো হচ্ছে 72-এর সংবিধানের পুনঃপ্রবর্তন। এবং আমি গতকালও খবরের কাগজে দেখলাম, আওয়ামী লীগের কয়েকজন প্রবীণ মন্ত্রী, মোহাম্মদ নাসিম, এরা বলছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যাই পারবেন এই সংবিধান পুনঃপ্রবর্তন করতে। সংবিধান থেকে হত্যা করা হয়েছিল, এখন একে পুনঃপ্রবর্তন করা, এবং এদের যে এই যে বিশাল যে নেটওয়ার্ক, তাদের অর্থনৈতিক নেটওয়ার্ক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র তারা যে রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনে ছড়িয়েছে, তাদের শেকড় বিস্তার করেছে, শেকড়টাকে উপড়ে ফেলতে হবে, মূলটা উৎপাটন করতে হবে। আপনি জঙ্গিবাদ হয়তো পুলিশি যেটা হচ্ছে এগুলো ব্যবস্থা, এটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সাময়িকভাবে, এবং দরকারও সেটা, অস্ত্র দিয়ে তাদেরকে মোকাবেলা করা, এবং কল্যাণপুরে যেটা করা হলো এটা খুবই জরুরি, এবং পুলিশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। কিন্তু শেকড়টা তো হচ্ছে সে ধর্মের নামে রাজনীতি, মওদুদিবাদ, ওহাবিবাদ, জামাত এবং তাদের সহযোগীরা যেটা চর্চা করছে বাংলাদেশে। তাহলে কেন আমরা এই অসুস্থ রাজনীতি বা এই নোংরা রাজনীতি যারা করছে ধর্ম নিয়ে, তাদেরকে নিষিদ্ধ করতে পারছি না এখনো? সমস্যাটা একটা দেখুন, যখনই আমরা তো 24 বছর ধরে এটার জন্য আন্দোলন করছি, শহীদ জননী জাহানারা ইমাম এই আন্দোলন শুরু করেছিলেন জামাত শিবিরের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করবার জন্য, যুদ্ধাপরাধীদের বিচার। হ্যাঁ, বিচারটা শুরু হয়েছে। বাধাগুলো দেখুন, যখনই জামাতের বিচারের কথা বলছি, আমরা জামাত নিষিদ্ধের কথা বলছি, মধ্যপ্রাচ্যের বা তথাকথিত ইসলামী উম্মাতও আছে, আমেরিকা পর্যন্ত এসে বলছে না তোমরা দলের বিচার করো না, জামাত ইসলামী একটা মডারেট ইসলামিক দল, এটা আন্ডারগ্রাউন্ডে গেলে সন্ত্রাসী হবে, আরও ইত্যাদি। আজিফ তারা জানে না জামাত ইসলামী যে এখনও আন্ডারগ্রাউন্ডে 100-র ওপরে জঙ্গি সংগঠন তাদের আস্তিনের তলায় লুকিয়ে রেখেছে। তো জামাত নিষিদ্ধ করলে যে কথাগুলো বিদেশিরা বলছে, ওআইসি বলুন কিংবা আমেরিকা বলুন, এগুলো কিছুই হবে না। এখনো মানুষের 16 আনা আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আছে। তিনি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে
এই সন্ত্রাস বিরোধী আন্দোলনে তিনি যে জিরো টলারেন্সের যে ঘোষণা বারবার, এবং আন্তর্জাতিকভাবে এটা প্রশংসিত হয়েছে। বিশ্ববাসী, আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে বাংলাদেশে জঙ্গি মৌলবাদ নির্মূল করতে গেলে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারবে সেটা। এই সমর্থন, এই আশাবাদ তারা বহুবার ব্যক্ত করেছে। সেজন্য আমাদের দাবিটা হচ্ছে যত দ্রুত সম্ভব ৭২-এর সংবিধানটা পুনঃপ্রবর্তন করা, এবং এদের এই যে দীর্ঘকাল ধরে যে নেটওয়ার্কটা বিস্তার করেছে এটাকে সম্পূর্ণ মূলোৎপাটন করতে হবে। সমস্যা তো দেশের মধ্যে এখন জামাত নিষিদ্ধ করতে গেলে সবার আগে বিএনপি এসে পাশে দাঁড়াবে, না এটা করা যাবে না, ২০ দল। দীর্ঘকাল তো এরা ক্ষমতায় ছিল, এদের শক্তিকে সামর্থ্যকে তো খাটো করে দেখবার সুযোগ নেই। আমরা ১৫ সালে দেখেছি সেই আগুন সন্ত্রাস দেখেছি, ১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে তারা কি করেছিল, ১৩ সালে হেফাজতকে মাঠে নামিয়ে কি করেছিল। তাদের সামর্থ্যের কথা বিবেচনা রেখেই আমরা মনে করি, যেহেতু গোটা জাতি আজকে শেখ হাসিনার পেছনে দাঁড়িয়েছে সন্ত্রাস নির্মূলের জন্য, জঙ্গিবাদ নির্মূলের জন্য, আমি মনে করি, এবং আন্তর্জাতিক সম্প্রদায় যখন দাঁড়িয়েছে, আমি মনে করি সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এইটা। এখন যদি জামাত নিষিদ্ধ করা হয় কেউ কোনো কথা বলবে না। আজকে তো দেখেছেন জামির ভাই, তুরস্কের রাষ্ট্রদূত পর্যন্ত কি নমিতভাবে বলছে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যে তাদের বলে না, আমরা তো বন্ধু দেশ হিসেবে একটা উপদেশ দিয়েছি। আজকে শেখ হাসিনার নেতৃত্বের জন্য তুরস্ককে মাথা নোয়াতে হচ্ছে। এইটা তো আমাদের বুঝতে হবে যে আজকে আমাদের অবস্থান কোথায় চলে গেছে। তুরস্কে তো জঙ্গিরা এখন শাসন করছে, মানে জামাতের জ্ঞাতি ভাইরা এখন সারা মুসলিম, তথাকথিত মুসলিম উম্মাদ এখন বেশিরভাগ দেশে সেই তথাকথিত ইসলামিস্ট বা তাদের সহযোগীরা। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির নেতা এবং তৃতীয় বিশ্বের নেতা হিসেবে শেখ হাসিনা দাঁড়িয়েছেন। আমি মনে করি সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এইটাই, এই ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া, ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা, এবং তাদের সমস্ত শেকড়, শিক্ষার, সংস্কৃতি, প্রশাসন, অর্থনীতি যেখানে আছে, এনজিও বলুন, সব জায়গা থেকে এটাকে উপড়ে ফেলা। যদি এই জায়গা থেকে আমি আবার একটু জমির কাছে আসি, যে বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন করলেন এবং যখন উনি দেশকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন, একটি যুদ্ধ পরবর্তী সময়ে একটি দেশ সাজানোর চেষ্টা করছেন, সেই সময় দেখা যায় যে যুক্তরাষ্ট্র এবং ইসলামী ব্লকের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য উনি যথেষ্ট চেষ্টা চালান। একটা ছোট্ট জিনিস বলি, যেটা আমি শুনছিলাম, খুব সুন্দর বলছিল সারিয়া। এই ঠিক ফেরত আসার পরে দুটো গুরুত্বপূর্ণ দিক দেখা দিল উন্মোচন। একটা হচ্ছে উনি সরাসরি আলোচনার মাধ্যমে, আমি ছিলাম সেখানে আলোচনায়, যখন সিদ্ধান্ত নিলেন যে উনি কলকাতায় যাবেন, কলকাতায় গড়ের মাঠে উনি বক্তৃতা দেবেন। কেন আসার পথে দিল্লির থেকে সরাসরি চলে এসেছিলেন ঢাকায়, উনি কলকাতা হয়ে আসেননি, সরাসরি চলে এসেছিলেন। এখন দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, উনি ওখানে গিয়ে কি বলবেন। তো যেহেতু তখন আমি ভারত ডেস্ক দেখাশোনা করি ডাইরেক্টর হিসেবে ফরেন অফিসে, তো আমরা বসে ওখানে আলোচনা করলাম। আলোচনার পর উনি বললেন, আমি চাই বলতে হবে এখানে যে তোমরা আমাদের সাহায্য করেছো ভারতের কথা, তার জন্য আমরা যথেষ্ট তোমাদের কাছে কৃতজ্ঞ, তবে তোমাদের সৈন্য প্রত্যাহার করতে হবে আমাদের দেশ থেকে। কেন তখন বিশেষ করে পাকিস্তান বলে বেড়াচ্ছে সব জায়গায়, যেরকম ওদেরকে আর স্বীকৃতি দিয়ে কি হবে, ওরা তো কদিন পরে একটা প্রদেশ হয়ে যাবে ভারতের। এবং সেখানে গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি, যে একটা হচ্ছে তখন উনি গেলেন কলকাতায়, বললেন, এবং ইন্দিরা গান্ধী তখন ওনাকে বললেন, পরে আমাকে পিএন হাকসার ও যে ওনার উপদেষ্টা ছিল এবং ডিপি ধার উপদেষ্টা, দুজনই আমার সাথে, আর সালমান হায়দার যে কিনা ছিল ওনার ব্যক্তিগত সচিব, পরে হি ওয়াজ ফরেন সেক্রেটারি, উই বিকেম ভেরি ক্লোজ ফ্রেন্ডস। দিস ইজ 1972 গোড়ার দিকে, তিনজনের সাথেই। তো তখন ইন্দিরা গান্ধী একটু প্রথমে ঘাবড়ে গেছিলেন যখন ওনাকে বলা হলো যে এরকম তোমরা সৈন্য প্রত্যাহার কর, কিন্তু উনি বললেন আমি আসবো 17ই মার্চ আপনার জন্মদিন, তার আগেই সব সৈন্য প্রত্যাহার করা হবে। and that is what was done. It was a present from her side towards বঙ্গবন্ধু। কিন্তু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ঠিক একই সময় ফেব্রুয়ারি মাসের দিকে যখন এইসব প্রচারণা চালাচ্ছে পাকিস্তান, তখন উনি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখেছি কালকে, এই লেখাটা বেরিয়েছে বণিক বার্তায়, যে 1972 সালের 10ই ফেব্রুয়ারি তিনি ওআইসির ভূমিকা নিয়ে টেঙ্কু আব্দুর রহমান, যখন উনি মহাসচিব ছিলেন, তাকে খুব তিরস্কার করে উনি বার্তা পাঠালেন। কেন তারা পাকিস্তানের প্রতিধ্বনি করছিল যে না, ওখানে ওরা মুসলমানদের ঠিক মতো দেখাশোনা করছে না, বাংলাদেশ আস্তে আস্তে অমুসলমান হয়ে যাচ্ছে ইত্যাদি। তখন উনি মনে করিয়ে দিলেন যে ওআইসি ছিল কোথায় যখন এত লক্ষ লক্ষ মুসলমানদের মারা হচ্ছিল, এবং শুধু মুসলমান না, যারা মাইনরিটি কমিউনিটি যারা, তাদেরকে মারা হচ্ছে, তারা উনি ছিলেন কোথায়। এবং পরবর্তীতে তখন সেই সময় পরই উনি যখন এইটা পরবর্তী যেটা হলো যে 73 সালের 17ই এপ্রিল
উনি গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন ৩ নম্বর ধারা যেটা লঙ্ঘন করার কারণে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতা বিরুদ্ধে ১৯৫ জনকে উনি শনাক্ত করা হলো, যে 195 প্রিজনার্স অফ ওয়ার যাদেরকে ট্রায়াল করা হবে। এখন এই ঘটনার প্রেক্ষিতে তখন একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা তখনও মহা বেখুশি। তারা ঠিক এখানে স্বীকৃতি দিয়েছে এপ্রিল মাসের শেষে, তারা রাষ্ট্রদূত অ্যাপয়েন্ট করেছে, চার্লস বস্টার এসছে, কিন্তু এখানে কালকে আমি পড়ছিলাম লিপশুলসের একটা আর্টিকেল থেকে নেওয়া, জার্নি অফ এ কোয়ার্টার সেঞ্চুরি, সে লিপশুলস এখানে লিখছে যে অলরেডি আমেরিকানরা যোগাযোগ রাখছিল খন্দকার মুশতাকের সাথে এবং কয়েকজন কতিপয় ব্যক্তিবর্গ যারা কিনা পাকিস্তানপন্থী ছিল, যারা এখনও পাকিস্তানপন্থী আছে, আমাদের দেশে এখনও আছে পাকিস্তানপন্থী অনেকে আছে। তখন সে বলছে, ডেভিস ইউজেন বস্টার, যে কিনা তখন রাষ্ট্রদূত ছিল, সে বলছে, ইন জানুয়ারি 1975 we came to an understanding in the embassy that we would stay out of it. ইট মানে হচ্ছে যারা এসে ওদের যোগাযোগ করছে, চেষ্টা করছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করার। কিন্তু তারপরে বলছে মানে ইন্টারেস্টিংলি, ইন দ্য পিরিয়ড বিফোর দ্যাট দে ডিড ট্রাই টু অ্যাপ্রোচ আস, কিন্তু তারা ঠিক করলো এম্বাসির থেকে কোনো ডিপ্লোম্যাটিক কূটনীতিবিদ যিনি আছেন সে কোনো রক্ষা করবে না তাদের সাথে যোগাযোগ, কিন্তু আমেরিকান এম্বাসির সিআইএ স্টেশন চিফ যে ফিলিপ চেরি এবং স্টেশন এজেন্টস, তারা যোগাযোগ রক্ষা করবে। পরবর্তীতে এইটা কিসিঞ্জার সাহেবকে বলা হয়, এবং কিসিঞ্জার সাহেবের তখন 1973 সালে কার্নেজি এন্ডাউমেন্ট থেকে তারা একটা স্টাডি কমিশন করে, যে কারা কী করেছিল না করেছিল 71 সালে এবং 73 সাল 74 সালে। সেটা পরবর্তীতে শেষ হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে বেশ পরিষ্কার লোকজন যোগাযোগ করেছে, তারা অনুপ্রাণিত হয়েছে। এবং আমরা দেখেছি টেলিভিশনে যে অ্যান্থনি ম্যাসকারেনাসের ইন্টারভিউ যেটা হলো, তুমি তো দেখেছো, সে ব্রিটিশ টেলিভিশন যেটা হলো, সেখানে বলছে রশিদার ফারুক তারা গেছিল জিয়াউর রহমানের কাছে, তারা কথা বলেছে, উনি বলেছেন আমি টু সিনিয়র, আমার এটা কোনো মতামত দেবো না। কিন্তু তুমি যে সিনিয়র হো, তুমি একটা দেশদ্রোহী, তাদেরকে ধরিয়ে দেবে না, তুমি কি করে চুপচাপ থাকলে? তারপরে দেখা যাচ্ছে খন্দকার মুশতাকের ওখানে গেছে, পরিষ্কার বলেছে তোমরা সাকসেসফুল হলে আমি আছি, ব্যর্থ হলে আমি তোমাদের সাথে নেই। এখন আমরা আরো কথা বলতে চাই, আরেকটি বিরতির সময় গেছে, নীতি হচ্ছে যে দর্শক আমরা কথা বলছি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এবং তার দর্শন নিয়ে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, নিচ্ছি বিরতি। বিরতির পর আরেকবার ফিরে এলাম একত্র সংযোগে। আমরা আজকে কথা বলছি বঙ্গবন্ধুর দর্শন এবং আজকের বাংলাদেশ নিয়ে। যে জায়গাতে ছিলাম আমরা, যে পররাষ্ট্র নীতিটি কেমন ছিল এবং বঙ্গবন্ধুর যে ধর্মনিরপেক্ষ একটি দেশ গড়ার জন্য যে ওনার চেষ্টা, বারবার একটি প্রশ্ন উঠে যায় এবং অনেক জায়গা থেকে এরকম একটি বিষয় বলার চেষ্টা করে থাকে যে পাকিস্তানের স্বীকৃতি পাওয়ার জন্য যেমন বঙ্গবন্ধু একরকম চেষ্টা চালিয়ে গেছেন, একই সাথে বিভিন্ন জায়গায় যেমন আমেরিকার সাথে তার সম্পর্কটা ভালো করার জন্য উনি কাজ করে গেছেন। এই জায়গাগুলো পরবর্তীতে আসলে কতটুকু শুভ ফল দিয়েছিল, আমি দুজনের কাছে এই প্রশ্নটি রাখতে চাই, যে এই সম্পর্ক উন্নয়নে যে এত অক্লান্ত পরিশ্রম করলেন, সেই ফলটি কি আসলে আমরা সঠিকভাবে পেয়েছিলাম, বা তারা কি আসলে আমাদের বন্ধু হতে পেরেছিলেন? না, আমি এভাবে বলি, উনি বিশ্বাস করতেন পারস্পরিক সহযোগিতায়, এবং সে ক্ষেত্র ধরেই উনি কিন্তু পরবর্তীতে, যেটা শাহরিয়ার বলছিল আমাদের আলোচনার সময়, এখন এই যে জোট নিরপেক্ষ সম্মেলন, যেটাতে কিনা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, উনি গেছিলেন আলজেরিয়া, বুমেদিয়ানের সাথে দেখা হলো, ক্যাস্ট্রোর সাথে দেখা হলো, এবং প্রেসিডেন্ট টিটো উনি আসলেন ঢাকায় বিয়াঙ্কা টিটোকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে। তখন ওই যে আমাদের সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করার সময় আমি সঙ্গে ছিলাম ওনার সাথে, সে উদ্বোধন করা হলো। কথা শুধু যে সহযোগিতার প্রশ্ন নয়, উনি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন প্রথমে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ, এবং স্বার্থ সংরক্ষণ করার জন্যই ভারতের সঙ্গে, আমি তো প্রথমে বলেছি আপনাকে যে প্রত্যাহার করা হলো সৈন্য। দ্বিতীয়ত, এটা খুব গুরুত্বপূর্ণ, উন্নয়ন ও বাণিজ্যের ক্ষেত্রে উনি না হলে এটা কোনোদিনই হতো না, যৌথ নদী কমিশন, জয়েন্ট রিভার্স কমিশন যে স্থাপন করা। দ্বিতীয়টা যেটা হলো সেটা হচ্ছে এই যে গ্রিড, উনি একটা খুব সরাসরি একদিন একটা আলোচনার সময় উনি বললেন, ভারতীয় তখন
সুবিমল দত্ত, উনি তখন এসছেন প্রথম হাই কমিশনার, তখন জেন ডিক্সিত আগে ছিল ভারপ্রাপ্ত, সুবিমল দত্ত আমি তখন নোট নিচ্ছি না, উনি বললেন জিনিসটা, উনি জায়গায় বললেন যে আমি বিশ্বাস করি যে যৌথ ঘোষণা আন্তর্দেশীয় পাওয়ার গ্রিড সংযোগের সমীক্ষা করার কথা, এবং এটা করতে হবে, আমাদের দেখতে হবে, এবং এই স্বপ্নটা কিন্তু সম্পূর্ণভাবে এখনো অর্জন হয়নি। তবে আমরা ওনার সুযোগ্য কন্যার মাধ্যমে এই যে BBIN ইনিশিয়েটিভ যেটা আছে, বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল ইনিশিয়েটিভ, এই যে উপ আঞ্চলিক যে কোঅপারেশন, সেইটার মাধ্যমে কিন্তু আমাদের যে আন্তর্জাতিক এবং রিজিয়নাল কানেক্টিভিটি এবং বিমস্টেক এবং BBIN এবং তারপরে BICN, এইসব যে চায়নার সাথে নেপালের সাথে যে করা হচ্ছে, মায়ানমারের সাথে করা BICM, এইটা কিন্তু বঙ্গবন্ধুর অবদান। উনি এইটা দৃষ্টিটা নিয়ে এসছেন। উনি, আর আপনাকে আরেকটি জিনিস বলি, উনি পাকিস্তানের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য খুব একটা উদ্গ্রীব ছিলেন না, কারণ মনে রাখতে হবে আমাদের, উনি গেছেন, উনি নন অ্যালাইন গ্রুপের সদস্য হয়েছেন, উনি কমনওয়েলথের সদস্য হয়েছেন, উনি পরবর্তীতে জাতিসংঘে গেছেন। জাতিসংঘের কার্ট ওয়ালডাইমকে যদিও আমরা অবজারভার স্ট্যাটাসে আছি, আমরা সদস্য হতে পারিনি, তখন চায়না ভিটো দিয়েছে বলে, কিন্তু উনি তাহলেও কার্ট ওয়ালডাইমকে বলে, যেটাকে বলা হয় আনরড, ইউনাইটেড নেশনস রিলিফ অপারেশন ঢাকা, উমব্রিক বলে একজন ব্যক্তিকে উনি আনলেন। কি কারণে? যারা ওই হাজার হাজার লক্ষ লক্ষ যারা আসছে, আমাদের শরণার্থী যারা ভারত থেকে ফেরত আসছে, তাদেরকে পুনর্বাসন করার জন্যে। তারপরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণ একদম শেষ হয়ে গেছে, সেটা ঠিক করা। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যারা বাঙালিরা আটকে ছিল পাকিস্তানে, তাদেরকে ফেরত নিয়ে আসা, এবং তাদের এখান থেকে যারা চলে যেতে চায় পাকিস্তানে, তাদেরকে ফেরত পাঠানো। এবং চতুর্থ জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যখন কার্ট ওয়ালডাইমকে এসব জিনিস বলা হচ্ছে, তখন 195 যে প্রিজনার্স অফ ওয়ারের ব্যাপারে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রায়াল, তখনও কিন্তু রোম চুক্তি হয়নি, ICC চুক্তি হয়নি, স্ট্যাচুট হয়নি। উনি সেদিকে অত্যন্ত দক্ষভাবে কিন্তু এগিয়ে গেলেন। এবং পরবর্তীতে যখন PL 480 যে গমটা আসার কথা ছিল বন্ধ হয়ে গেল, যার কারণে এখানে প্রায় 74,000 লোক মারা গেল আমাদের দুর্ভিক্ষে, কারণ কিসিঞ্জার সাহেব উনি বলেননি যে উনি হেরে গেছেন এবং বাংলাদেশ হয়েছে। সেখানে যখন তারা বলল যে তোমরা কিউবার কাছে কেন পাটের বস্তা বিক্রি করলে, আমরা তোমাদেরকে চাল দেবো না, গম দেবো না, PL 480 জাহাজটা গড়িয়ে নিয়ে যাওয়া হলো, তখন উনি কিন্তু রাগারাগি করেছেন, কিন্তু উনি বলেছেন যে আমরা তাও মাথা উঁচু করে দাঁড়াবো, কারোর কাছে হাত পাতবো না। তো সেই যে হাত না পাতার আমরা দেখছি এখন প্রতিফলিত হচ্ছে পদ্মা সেতু নিয়ে। যখন সবাই মিলে বলল পদ্মা সেতু হবে না, এবং দেশের সম্পদ দিয়ে আমরা দেশের নিজের উপরে বিশ্বাস রেখে, নিজের উপর আস্থা রেখে আমরা এগিয়ে যেতে পারবো। এইটা হচ্ছে বঙ্গবন্ধুর, আমি মনে করি একটা বিরাট জিনিস, যেটাকে ওনার সুযোগ্য কন্যা সেটা প্রতিফলিত করছে। জি, 195 জন পাকিস্তানের একটি বিষয় আছে, এবং আমি জানি শাহরিয়ার কবির আপনারাও এই দাবি তুলেছেন। এই 195 জন পাকিস্তান এবং তাদের সহযোগীদের বিচারের যে বিষয়টি আছে, সেটি মানে কিভাবে কূটনৈতিক উদ্যোগটি নেওয়া যেতে পারে, বা এটি আমরা কিভাবে সম্ভব করে তুলতে পারি? এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা চুক্তি হয়েছিল, কিন্তু আমরা যতদূর জানি তখন মন্ত্রিসভায় যারা ছিলেন, বঙ্গবন্ধু এটা পছন্দ করেননি বলে আপনি দেখবেন সংবিধানে বলা হয়েছে যে কোনো বিদেশের সঙ্গে চুক্তি হলে সেটা পার্লামেন্টে সেটা অনুমোদন করতে হবে। এই চুক্তিটা বঙ্গবন্ধু পার্লামেন্ট কেন মন্ত্রিসভাতেও আলোচনা করেননি। আচ্ছা ঠিক আছে, কামাল হোসেন করেছে, উপমহাদেশে শান্তির বাতাবরণ, ঠিক আছে, ওই পর্যন্ত। এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের আইন অনুযায়ী আমরা যে কোনো সময় 73 আইনটা কিন্তু বঙ্গবন্ধু এই পাকিস্তানিদের বিচারের জন্য করেছেন, পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে পাকিস্তান আর্মির কথা, এবং তাদের সহযোগী বাহিনী হিসেবে এখন সহযোগীদের বিচারটা করছি, মূল অপরাধী তো তারা। আর দালাল আইনে আমরা দেশীয়দের বিচার করছিলাম, 73 আইনটা করাই হয়েছিল পাকিস্তানিদের জন্য। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশনে পরিষ্কারভাবে বলা হয়েছে কতগুলো অপরাধের তালিকা দিয়ে কোনো সরকার, কোনো দেশ এই সমস্ত আন্তর্জাতিক অপরাধকে ক্ষমা করতে পারবে না, তার তালিকায় গণহত্যা রয়েছে। এবং বলেছে ওইটা ভিয়েনা না, জেনেভা কনভেনশন। না, ভিয়েনা কনভেনশন, জেনেভা না, ভিয়েনা কনভেনশন। এটা নাম্বার 3 আর্টিকেল 3 যেটা, সেটা তো এটা ভিয়েনা কনভেনশনে আছে, যে ওই অপরাধগুলো, এটাকে যেটা তারা বলছে যে আইনের ভাষায় যেটা বলছে প্রিন্সিপালস অফ জুস কজেস। এখন জুস কজেস মানে হচ্ছে সর্বমান্য অপরাধ, প্রত্যেক দেশকে মানতে হবে যারা সদস্য দেশ।
এবং সেটা তারা আরো বলেছে কোন দেশ যদি এই ধরনের ক্ষমা করেও আন্তর্জাতিক আইনে সেটা বৈধ হবে না। জেনেভা কনভেনশন অনুচ্ছেদ 3 ভঙ্গ করে, যে দর্শন, অগ্নিসংযোগ সহ সবকিছু, ওই বিষয়টা বোধহয় আপনি বলতে চাচ্ছিলেন। তো না, জেনেভা আমাদের আইনে কিন্তু আছে, জেনেভা কনভেনশনের লঙ্ঘনও আমরা বিচার করতে পারবো, যে কোনো আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন ওই 73 আইন অনুযায়ী আমরা বিচার করতে পারবো, কিন্তু ভিয়েনা কনভেনশনে গণহত্যা কেউ ক্ষমা করতে পারবে না, করলে সেটা আন্তর্জাতিক আইনে বৈধ হবে না। তো আমরা দেশীয় আইনে, আন্তর্জাতিক আইনে যে কোনো ইস্যুতে এই 195 প্লাস, আমরা বলি 195 কেন, পরে যে নামগুলো এসছে ফেরদৌসী প্রিয়ভাষিনী যাদের নাম বলেছেন তার জবানবন্দিতে, তাদের নাম তো 195 জনের তালিকায় নেই। আজকে ফেরদৌসী যদি ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বলেন আমার উপর যারা নির্যাতন করেছে তাদের বিচার চাই, ট্রাইব্যুনাল তো সেটা অস্বীকার করতে পারবে না, আইন তাকে সেই অধিকার দিয়েছে। সুতরাং এটা হচ্ছে এখন রাজনৈতিক সিদ্ধান্ত, কখন আমরা আমাদের ট্রাইব্যুনালে তাদের বিচারের উদ্যোগটা নেব। এবং এর পাশাপাশি আমি মনে করি সে পাকিস্তানি হাইকমান্ডকে, নাজি হাইকমান্ডের যেভাবে আমরা বিচার করেছি, পাকিস্তানি হাইকমান্ডকেও সমান করতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইতে হবে, পাকিস্তানেরকে বলতে হবে এর জন্য ক্ষমা চাইতে হবে। এই কাজগুলো যেদিন আমরা এটি করতে পারবো সেদিনই আসলে হচ্ছে কি বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল, তার যে স্বপ্ন ছিল, তার যে দর্শন ছিল, বঙ্গবন্ধু, এবং তাকে যে হত্যা করা হচ্ছে, এই বিচারটা বন্ধ করবার হচ্ছে একটা অন্যতম কারণ। তাকে হত্যা না করলে তো বিচারটা বন্ধ করা যেত না। জিয়াউর রহমান তো বিচারটা বন্ধ করেছেন, দালাল আইন বাতিল করে সবাইকে জেল থেকে ছেড়ে দিলেন। তো বঙ্গবন্ধুকে হত্যার অন্যতম কারণ হচ্ছে বঙ্গবন্ধু যে যুদ্ধাপরাধীদের বিচারটা শুরু করেছে সেটা বন্ধ করে দেয়া। এবং আমরা অবশ্যই সেই দিন দেখতে পাবো, সেই দিন নিশ্চয়ই খুব বেশি দূরে নয়, যেদিন আসলে আমরা এই বিচার কাজের সম্পন্ন করতে পারবো এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ তা করতে পারবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, আজ বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।